একজন মানুষ বাইরে থেকে যতই ভদ্র, যতই শান্ত আর যতই ভালো মানুষের অভিনয় করুক, একদিন না একদিন তার আসল চেহারা সবার সামনেই বেরিয়ে পড়বেই। আর যখন সেই মুখোশ খুলে যায় নিজের কাছের মানুষের সামনেই, তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে তারই ইঙ্গিত মিলল আজকের পর্বে। কারণ এবার আর গৌরবের মিথ্যে অভিনয় চুপচাপ সহ্য করল না তটিনী। রাগে ফেটে পড়ে একেবারে সত্যজিতের সামনেই গৌরবের মুখোশ টেনে খুলে দিল সে। অন্যদিকে নন্দিনীকে সামনে রেখে কর্ণ এবং গৌরব এমন এক ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিল, যার চাপে শেষ পর্যন্ত পরশুরামকে এমন একটি সিদ্ধান্ত নিতে হলো যা তিনি কোনোভাবেই নিতে চাননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সই করার পর কি সত্যিই সবকিছু শেষ হয়ে গেল, নাকি এই সইয়ের পরেই শুরু হতে চলেছে গৌরব কর্ণের বিরুদ্ধে পরশুরামের সবচেয়ে বড় লড়াই? আজকের পর্বে ঘটেছে একের পর এক চমকে দেওয়ার মতো ঘটনা। তাই পুরো ঘটনাটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় সত্যজিৎ কর্ণের সঙ্গে কথা বলছে। কথার মাঝেই সত্যজিৎ নিজের মেয়েকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে কর্ণকে জানায় এখন সে খুব ভালো আছে, খুব সুখে আছে, নাতি নাতনিদের নিয়ে সময় কাটাচ্ছে, খেলছে, হাসছে, আনন্দ করছে। তার সবচেয়ে বড় চিন্তা ছিল তার বড় মেয়েকে নিয়ে, কিন্তু মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েকে সুখে থাকতে দেখে তার বুকের ভেতরে সেই দুশ্চিন্তা অনেকটাই কমেছে। সত্যজিৎ স্পষ্ট করে জানিয়ে দেয় জীবনে এখন তার আর কোনো চাওয়া পাওয়া নেই। তার একটাই প্রার্থনা, তার মেয়ে যেন সারা জীবন ভালো থাকে, সুখে থাকে। মেয়ে সুখী থাকলেই সে সুখী। কিন্তু ঠিক এই জায়গাতেই কর্ণ এমন একটি প্রশ্ন করে বসে যা শুনে পরিস্থিতি একেবারে অন্যদিকে মোড় নেয়। কর্ণ জানতে চায় যদি সত্যজিতের মেয়ে সুখী না থাকে তাহলে কি হবে। প্রশ্নটা শুনে সত্যজিৎ যেন আঁতকে ওঠে। সে কর্ণকে এমন কথা বলতে নিষেধ করে। তার কথায় স্পষ্ট, মেয়ের জীবনে কোনো অঘটন ঘটলে সে নিজেকে সামলাতে পারবে না। এরপর সত্যজিৎ নিজের বুকের ভেতরে জমে থাকা 10 বছরের কষ্টের কথাও প্রকাশ করে। সে জানায় মেয়ের বিয়ের পরের দিনই তার স্বামী মারা গিয়েছিল। সেই ঘটনা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। কিন্তু এত কিছু জানার পরও গৌরব তার মেয়েকে বিয়ে করেছে। সত্যজিতের চোখে গৌরব তখন ছিল একজন নিঃস্বার্থ মানুষ, যে কোনো শর্ত ছাড়াই তার মেয়েকে গ্রহণ করেছে। তাই গৌরবের পরিবারকে সে মনে মনে চিরকৃতজ্ঞ বলে মনে করে। এমনকি সে বলে তার মেয়ের যদি সত্যিই কিছু হয়ে যায় তাহলে সে বাঁচবে না। অর্থাৎ নিজের মেয়ের সুখকে সত্যজিৎ নিজের জীবনের থেকেও বেশি গুরুত্ব দেয়। আর এখানেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, যেই গৌরবকে সত্যজিৎ এত ভালো মানুষ বলে মনে করছে, সেই গৌরবের আসল চেহারা কি সত্যি সে জানে? কারণ দর্শকরা ইতিমধ্যেই জানেন গৌরবের সেই মুখোশের আড়ালে রয়েছে অন্য এক নির্মম মানুষ। কর্ণ নিজের স্বভাবসিদ্ধ নাটকীয় ভঙ্গিতে সত্যজিৎকে নানা কথা বলতে থাকে, কিন্তু কথার মাঝে সত্যজিৎ একেবারে ঘরোয়া পরিবেশের কথা বলে আনন্দ করতে থাকে। বড় বড় ক্লাবের দামি খেলার বদলে ছোট ছোট খেলায় যে কত আনন্দ, সেটাই যেন তার কাছে বড় হয়ে ওঠে। সে ভবিষ্যতের স্বপ্নও দেখতে শুরু করে। নন্দিনীর সন্তান হলে সেই সন্তানকে নিজের হাতে মানুষ করার ইচ্ছার কথাও জানায়। বিশেষ করে তার ইচ্ছা নন্দিনীর যেন একটি কন্যা সন্তান হয়। সেই সন্তানকে নিজের তটিনী মায়ের মতো করে মানুষ করার স্বপ্ন দেখতে থাকে সে। কিন্তু সত্যজিৎ তখনও জানে না তার এই সুখের স্বপ্নের আড়ালে কত বড় ঝড় তৈরি হচ্ছে। ঠিক তখনই তটিনী হাতে করে লোকাল চা আর খাস্তা বিস্কিট নিয়ে সেখানে এসে হাজির হয়। সত্যজিৎ মজা করে জানতে চায় এত দামি চা কি আবার আনা হয়েছে? তটিনীমো হাসতে হাসতে জানিয়ে দেয় না, সামনের দোকান থেকেই সাধারণ চা কিনে এনেছে। এই ছোট্ট ঘটনায় সত্যজিৎ বেশ খুশি হয়ে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় স্কুল থেকে লাট্টু আর পিকু বাড়ি ফিরলে তাদের সে নিজেই পড়াবে। তটিনী অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি পড়াবে? সত্যজিৎ জানায় হ্যাঁ, আজ থেকেই সে তাদের পড়াবে। মুহূর্তটা বেশ স্বাভাবিক এবং আনন্দের হলেও এরপরই ঘটে এমন একটি ঘটনা যা পুরো পরিবেশের রং বদলে দেয়। সত্যজিৎ কর্ণকে আবার ফোন করে এবং তাকে আসতে বলে। সে মজা করে বলে কর্ণকেও এক্কা দোক্কা লুকোচুরি এসব খেলা শিখিয়ে দেবে। কিন্তু তটিনী আর চুপ থাকতে পারে না। সে সত্যজিতের ফোনের সামনে থেকেই বলে বসে কর্ণ এসব খেলা খেলেন না, তিনি শুধু মানুষের জীবন নিয়ে খেলেন। তটিনীর এই কথায় কর্ণও বুঝে যায় পরিস্থিতি আর স্বাভাবিক নেই। সে দ্রুত ফোন কেটে দেয়। কিন্তু ততক্ষণে তটিনী যেন কর্ণের আসল চরিত্র সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করে
দিয়েছে। অন্যদিকে কর্ণ ছুটে যায় পরশুরামের কাছে। সেখানে গিয়ে সে এমন এক চাপ তৈরি করে যার উদ্দেশ্য একটাই, পরশুরামকে দিয়ে ডিভোর্সের কাগজে সই করানো। কর্ণ হুমকি দেয় পরশুরাম যদি সই না করে তাহলে গৌরব নিজে নন্দিনীকে তার বাড়িতে পৌঁছে দেবে। এরপর ডিভোর্সের মামলা করা হবে। আর তাদের হাতে এমন একটি অভিযোগও রয়েছে যেটাকে তারা বড় ইস্যু হিসেবে ব্যবহার করতে চায়। গৌরব দাবি করে নন্দিনীর সঙ্গে বলরাম নামের একজনের সম্পর্ক রয়েছে, অর্থাৎ নন্দিনীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে অপমান করার পরিকল্পনা শুরু হয়ে যায়। ঠিক তখনই নন্দিনীর ফোন বেজে ওঠে। গৌরব বারবার ফোন ধরতে বলে, কিন্তু নন্দিনী ভয়ে বা অস্বস্তিতে ফোন ধরতে চায় না। গৌরব তখন নিশ্চিত হয়ে যায় ফোনটি বলরামের। রাগের মাথায় সে নন্দিনীর দিকে এগিয়ে যায়, আর তখনই তাকে আটকে দেয় পরশুরাম। পরশুরাম স্পষ্ট জানিয়ে দেয় কোনো মহিলার গায়ে হাত তোলা সে সহ্য করবে না। কেউ যদি নন্দিনীকে আঘাত করার চেষ্টা করে তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। পরশুরামের এই সতর্ক বার্তায় মুহূর্তের জন্য পরিস্থিতি থমকে যায়। এরপর পরশুরাম নিজেই নন্দিনীকে ফোন ধরতে বলে। অবশেষে নন্দিনী ফোনটি ধরে। ওপাশ থেকে বলরাম উদ্বিগ্ন হয়ে জানতে চায় নন্দিনী ঠিক আছে কিনা, রাতে তার ঘুম হয়েছে কিনা। কিন্তু নন্দিনীর হাতে ফোন থাকার সুযোগ খুব বেশিক্ষণ থাকে না। গৌরব আচমকাই তার হাত থেকে ফোন কেড়ে নেয় এবং লাউড স্পিকারে চালু করে দেয়। বলরাম তখন নিজের অজান্তেই গৌরবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে থাকে। সে গৌরবের আচরণকে নিন্দা করে এবং বলে এমন একজন মানুষের সঙ্গে নন্দিনীর থাকা উচিত নয়। এরপর কর্ণ ফোনে ঢুকে পরিস্থিতিকে আরও নোংরা দিকে নিয়ে যায়। সে বলরামকে উস্কানি দিয়ে বলে চাইলে নন্দিনীকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া যেতে পারে। এই কথা শুনে বলরাম প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায়, কিন্তু কর্ণের উদ্দেশ্য ছিল একটাই, বলরামকে উত্তেজিত করে নন্দিনীকে কেন্দ্র করে আরও একটি বিতর্ক তৈরি করা। তারপর কর্ণ পরশুরামকে বোঝাতে থাকে ডিভোর্স করার জন্য তাদের হাতে যথেষ্ট ইস্যু রয়েছে। এবার গৌরব সরাসরি পরশুরামের সামনে ফাইল নিয়ে আসে এবং চিৎকার করে সই করতে বলে। পরশুরাম তখনও দ্বিধায়, কিন্তু গৌরব এবার আরও বড় হুমকি দেয়। সে বলরামকে ফোনে জানিয়ে দেয় পরশুরাম সই না করলে সে নিজেই নন্দিনীকে গাড়ি চালিয়ে বলরামের বাড়িতে পৌঁছে দেবে, আর সেখানে গিয়ে এমনভাবে পরিস্থিতি তৈরি করবে যাতে সবাই বিশ্বাস করে নন্দিনীর সঙ্গে বলরামের সম্পর্ক রয়েছে। এই অপমানের ভয়েই বলরাম শেষ পর্যন্ত এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যা তার নিজের মনও মানতে চায় না। সে পরশুরামকে ফোনে বলে নন্দিনীর ভালোর জন্যই যেন সে সই করে দেয়, কারণ সে চায় না নন্দিনীর পরিবার আরও অপমানিত হোক। আর এই কথার পরেই বলরাম ফোন কেটে দেয়। পরশুরাম তখন যেন ভেঙে পড়ে, কিন্তু নন্দিনীর সম্মান, তার পরিবারের ভবিষ্যৎ এবং আরও বড় বিপদের আশঙ্কায় শেষ পর্যন্ত ফাইলটি হাতে নিয়ে সই করে দেয়। দূরে দাঁড়িয়ে নন্দিনী তখন চোখের জল ধরে রাখতে পারে না। তার সামনে যেন এক মুহূর্তে সবকিছু ভেঙে পড়ে। আর এই দৃশ্য দেখে বোঝা যায় সইটা শুধু একটা কাগজে করা সই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলো মানুষের জীবন, সম্পর্ক এবং অসহায়তা। এরপর কর্ণ পরশুরামকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়, কিন্তু তার মুখের কথার আড়ালে লুকিয়ে থাকে আসল উদ্দেশ্য। সে জানিয়ে দেয় এখন যেহেতু পরশুরাম তার পরিকল্পনার পথে এসেছে, তাই ব্যবসার নতুন হিসাবও শুরু হবে। তার কোম্পানির মাল পরশুরামের কোম্পানিতে ঢুকবে এবং সেই ব্যবসা থেকে বিপুল টাকা আসবে। কর্ণ স্পষ্ট করে দেয় সে টাকা ভালোবাসে এবং এই সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করবে না। এরপর গৌরবকে নন্দিনীর দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিতে বলে কর্ণ, এমনকি নন্দিনীকে আরও দামি গয়নায় সাজানোর নির্দেশ দেয়। কিন্তু এখানেই শেষ নয়, কর্ণ নন্দিনীকে তার বাবার সামনে সুখী থাকার অভিনয় করতে বলে, স্বামীর প্রতি ভালোবাসার অভিনয় করতে বলে, অর্থাৎ নন্দিনীর জীবনের প্রতিটি আবেগকেও তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে। তারপর কর্ণ অট্ট হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। কর্ণ চলে যাওয়ার পর পরশুরাম গৌরবকে প্রশ্ন করে সে যা করছে তা কি সত্যিই ঠিক, কিন্তু গৌরব একেবারে ঠান্ডা মাথায় জানিয়ে দেয় সে ঠিক ভুলের হিসাব করে না। তার বাবা মা তাকে যা করতে বলেন সে সেটাই করে। এই কথার পর পরশুরাম আরও একটি প্রশ্ন করে, নন্দিনীকে কি সে ভালোবাসে না? কিন্তু গৌরবের উত্তর আরও নিষ্ঠুর। সে নন্দিনীকে নিয়ে বলরামের নাম টেনে বলে নন্দিনীকে ভালোবাসার মানুষ নাকি রয়েছে। তারপর সে এমন কথাও বলে একজন নারীকে নাকি একাধিক পুরুষ ভালোবাসতে পারে না, অথচ স্বামী সম্পর্কে জানার পরও স্ত্রী নাকি স্বামীকে ভালোবাসতে পারে না। গৌরবের এই কথাগুলো শুনে পরশুরামের রাগে হাত মুঠো হয়ে যায়,
কিন্তু পরিস্থিতির কাছে তখন সে অসহায়। অন্যদিকে নন্দিনীও কান্নায় ভেঙে পড়ে সেখান থেকে চলে যায়। পরশুরামের একজন কর্মী এসে আবার গৌরবের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে, কিন্তু পরশুরাম তাকে শান্ত করে বলে, চিন্তা করো না, সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। আর এই কথাটি যেন আজকের পর্বের সবচেয়ে বড় ইঙ্গিত, কারণ পরশুরাম এখন অসহায় হয়ে সই করলেও তার চোখে যে আগুন জ্বলছে তাতে স্পষ্ট গল্প এখানেই শেষ নয়, বরং এই অপমান, এই ষড়যন্ত্র এবং নন্দিনীর চোখের জলই হয়তো পরশুরামের প্রতিশোধের আগুন আরো বাড়িয়ে দেবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, গৌরব আর কর্ণ কি সত্যিই জিতে গেল, নাকি তারা নিজেরাই এমন একটি ভুল করে ফেলেছে যার কারণে খুব শীঘ্রই তাদের সমস্ত ষড়যন্ত্র প্রকাশে চলে আসবে? আর তটিনী যেভাবে সত্যজিতের সামনে কর্ণের আসল চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, তাতে কি এবার সত্যজিৎও ধীরে ধীরে গৌরবের মুখোশের আড়ালের সত্যটা বুঝতে শুরু করবে? পরশুরাম কি নন্দিনীকে এই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি কর্ণের পরিকল্পনায় নন্দিনীর জীবন আরো বড় বিপদের দিকে এগিয়ে যাবে? এখন থেকেই শুরু হয়েছে আসল লড়াই। আপনাদের কি মনে হয়, পরশুরাম কি শেষ পর্যন্ত গৌরব আর কর্ণকে তাদের সমস্ত অপকর্মের উচিত শিক্ষা দিতে পারবে, নাকি আবারও তাদের ষড়যন্ত্রের কাছে হার মানতে হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট